মৌমিতা বাংলা ইউটিউব চ্যানেল। कृत्रिम तेजस्क्रियता फ्रेडरिक जूलियो मॉडर्न आयरन করে প্রথমে অ্যালুমিনিয়ামকে আলফা পার্টিকেল দিয়ে আগে আঘাত করে মৌলান্তর ঘটিয়েছিলেন। দেখলেন ফসফরাসের একটা আইসোটোপ পাওয়া যাচ্ছে P30 ভর সংখ্যা 30, সেটা ভাঙতে শুরু করে সিলিকন প্লাস তার থেকে পাওয়া যায় পজিট্রন বলে এক প্রকার রশ্মি পজিট্রন হলো ইলেকট্রনের সমান ভর বৈশিষ্ট্য কণিকা, আধান একই, প্রকৃতি ধনাত্মক, ক্ষণস্থায়ী কণিকা পজিট্রন ইলেকট্রনের সঙ্গে মিলে গিয়ে নষ্ট হয়ে যায়। ক্ষণস্থায়ী কণিকা পজিট্রন, তাই +1 দিয়ে লেখা হয়েছে। ইলেকট্রনের সমান ভর ও আধানযুক্ত কণিকা, আধান ধনাত্মক পজিট্রন। তাহলে ফসফরাস থেকে দেখা যায় যে এক প্রকার কণিকা নির্গত হচ্ছে এবং কিছুক্ষণ ধরে এইরূপ নিঃসরণ পাওয়া যায়। একে বলা হচ্ছে কৃত্রিম তেজস্ক্রিয়তা। আর এই ধরনের পদার্থকে বলা হচ্ছে P30 ফসফরাসের সমস্থানিক কৃত্রিম তেজস্ক্রিয় পদার্থ। কৃত্রিম তেজস্ক্রিয় পদার্থ। আর এই সমীকরণগুলো সবই বুঝতে পারছ যে নিউক্লিয় সমীকরণ। সহজে এর থেকে কোনো কণা দিয়ে আঘাত করলে কি কণা উৎপন্ন হচ্ছে আমরা সহজে নির্ণয় করতে পারি ভর সংখ্যা সংরক্ষণ ও পরমাণু ক্রমাঙ্কের সংরক্ষণ যদি মেনে চলি। পরবর্তীকালে অনেক এই ধরনের কৃত্রিম তেজস্ক্রিয় সমস্থানিক আবিষ্কৃত হয়েছে। যেমন আমি এখানে দেখেছি অতেজস্ক্রিয় ফসফরাস 31 ভর সংখ্যা, নিউট্রন দিয়ে আঘাত করলে তেজস্ক্রিয় অ্যালুমিনিয়াম পাওয়া যায়, অ্যালুমিনিয়াম সংস্থান। এই অ্যালুমিনিয়াম ভেঙে গিয়ে তৈরি করে সিলিকন, বিটা কণা, অ্যান্টিনিউট্রন, এটা বিটা কণা। ঠিক একইভাবে যেমন অনেক আছে, কিছু দেখিয়েছি। সোডিয়ামের পরমাণুকে ডোটেরিয়াম দিয়ে আঘাত করেছি। সোডিয়ামের পরমাণুকে ডোটেরিয়াম দিয়ে আঘাত করলে তেজস্ক্রিয় সোডিয়াম পাওয়া যায়। তেজস্ক্রিয় সোডিয়াম ভেঙে বিটা কণা উৎপন্ন করে, তেজস্ক্রিয় সোডিয়াম। এর বহুল ব্যবহার আছে। তেজস্ক্রিয় কার্বনের কথা বলেছিল, অনবরত ভেঙে যায়, এও কৃত্রিমভাবে উৎপন্ন করা যায়। কৃত্রিম তেজস্ক্রিয় সংস্থানে ভেঙে বিটা কণা নিঃসরণ করে। তেজস্ক্রিয় কার্বন ভেঙে বিটা কণা নিঃসরণ করে। এর ব্যবহার আগে উল্লেখ করা হয়েছে। এই তেজস্ক্রিয় সমস্থানিকের বিভিন্ন ক্ষেত্রে যে ব্যবহার আমরা জেনেছি সেগুলো আর একবার উল্লেখ করছি। যেমন চিকিৎসা ক্ষেত্রে তেজস্ক্রিয় সমস্থানিক আমরা দেখলাম সোডিয়াম তেজস্ক্রিয় সমস্থানিক,
চিকিৎসা ক্ষেত্রে বহুল ব্যবহার আছে। খাদ্য লবণের সঙ্গে বা কোনো রোগীকে স্যালাইন দেওয়ার সময় তার সঙ্গে এই তেজস্ক্রিয় সোডিয়াম যদি মিশিয়ে দেওয়া হয়, তেজস্ক্রিয় তার সঙ্গে, তাহলে খাদ্য বা ঔষধ শরীরের কোন অংশে গিয়ে কেমনভাবে যাচ্ছে তার গতিবিধি বাইর থেকে যন্ত্রের সাহায্যে, ডিটেকশন যন্ত্র নাম গাইগারমূলক কাউন্টার, আরও যন্ত্র আছে সাধারণত ব্যবহার হয় সেটা গাইগারমূলক কাউন্টার, সেই যন্ত্রের সাহায্যে খুব সহজে বাইর থেকে বোঝা যায় যে, কারণ এর থেকে তেজস্ক্রিয় কণা, অর্থাৎ আমরা দেখিয়েছি বিটা কণা নির্গত হয়। যেমন আমরা জানি থাইরয়েড গ্রন্থিতে আয়োডিনের জমা হওয়ার প্রবণতা বেশি, তা থাইরয়েডের চিকিৎসা করার জন্যে আয়োডিন 131 এই তেজস্ক্রিয় সমস্থানিক ব্যবহার করা হয়, যেটা দেখা যায় প্রায় আছে কোবাল্ট 60। কোবাল্ট 60 এটা একটা তেজস্ক্রিয় সমস্থানিক। ক্যান্সার আক্রান্ত কোষ, টিউমার ইত্যাদি সারানোর কাজে এই সমস্থানিক ব্যবহার করা হয়। এর থেকে যে তেজস্ক্রিয় রশ্মি নির্গত হয় তার এই কোষগুলোকে ধ্বংস করে ফেলে। রক্তের চিকিৎসায়, বিশেষ করে লিউকেমিয়া, রক্তের চিকিৎসা লিউকেমিয়া বা মস্তিষ্কে জমা হওয়ার প্রবণতা আছে ফসফরাসের এই আইসোটোপের, এটাও তেজস্ক্রিয়। ফলে মস্তিষ্কের চিকিৎসায়, রক্তের চিকিৎসায়, রক্তের ক্যান্সার, লিউকেমিয়া চিকিৎসায় এই আইসোটোপ ব্যবহার করা হয়। কৃষিকার্য, ফসফরাস উদ্ভিদের গ্রহণ করার প্রবণতা বেশি এবং বিভিন্ন অক্সিড জমা হওয়ার প্রবণতা বেশি, তাই সারের সঙ্গে বা ঔষধের সঙ্গে এই P32 কৃষিবিদরা মিশিয়ে দেয়। ফলে উদ্ভিদের শরীরে কোথায় সার ঔষধ কীভাবে কাজ করছে, কোথাও বাধা পাচ্ছে কিনা সহজে বাইর থেকে বোঝা যায়। শিল্পক্ষেত্রে বিভিন্ন পরিকাঠামো তৈরির ক্ষেত্রে, ঢালাইয়ের ক্ষেত্রে সঠিক হয়েছে কিনা এক্ষেত্রে কোবাল্ট 60 বা ইরিডিয়াম 192 ব্যবহার করা হয়। উন্নততর বৈজ্ঞানিক গবেষণার ক্ষেত্রে বিভিন্ন ধরনের তেজস্ক্রিয় সমস্থানিকের ব্যাপক ব্যবহার আছে। আমরা খুব অল্পভাবে জেনেছিলাম যে তেজস্ক্রিয়তার ক্ষেত্রে এদের ব্যবহার আছে, কিন্তু এরা প্রকৃতপক্ষে কি, যে অতেজস্ক্রিয় পদার্থের সমস্থানিকগুলোই তেজস্ক্রিয় হয়ে ওঠে কীভাবে, তা তোমাদের কাছে সংক্ষেপে তুলে ধরলাম। এর সঙ্গে একটা বিষয়, এ পর্যন্ত যে মৌলান্তর আমরা আলোচনা করেছি তাতে কি দেখেছি, একটা মৌল একটা কণার দ্বারা, উচ্চ শক্তি সম্পন্ন কণার দ্বারা আলফা, প্রোটন, নিউট্রন, ডয়টরন প্রভৃতি কণার দ্বারা আঘাতপ্রাপ্ত হয়ে
মৌলান্তর ঘটায়। তবে যে মৌলে পরিণত হয় কাছাকাছি পরমাণু ক্রমাঙ্কের কোনো মৌল, মৌলটির তেমন পরিবর্তন হয় না, মৌলান্তর। কিন্তু আজকে শুরুতে যে কথাটা বলতে চেয়েছিলাম, যে এই যে ব্যাপক শক্তিকে কল্যাণমূলক কাজে ব্যবহার করার জন্যে তাও বিশ্বের দিকে দিকে চিন্তাভাবনা চলছে। উন্নত দেশ এবং ভারতও পন্থা গ্রহণ করেছে নিউক্লিয় চুল্লির মাধ্যমে, নিউক্লিয় চুল্লি গঠন করে সেই পারমাণবিক বোমা যে নীতিতে তৈরি হয়েছে সেটা হলো প্রকৃতপক্ষে নিউক্লিয় বিভাজন, সেটাও মৌলান্তর। কিন্তু আমরা যে কৃত্রিম মৌলান্তরের কথা বলেছি বা তেজস্ক্রিয় পদার্থের যে স্বাভাবিক মৌলান্তর কথা আমরা জেনেছি, তার থেকে আলাদা। তার জন্যে এর নাম হয়েছে নিউক্লিয় বিভাজন। নিউক্লিয় বিভাজন, নিউক্লিয়ার ফিশন। তাহলে এখন আমরা শুরু করছি নিউক্লিয় বিভাজন বা নিউক্লিয়ার ফিশন। নিউক্লিয়ার ফিশন। নিউক্লিয়ার বিভাজন বা নিউক্লিয়ার ফিশনটা কি? কোনো ভারী নিউক্লিয়াসকে ধীরগতির নিউট্রন দ্বারা আঘাত করে প্রায় সমাবরের দুটো নিউক্লিয়াসে ভেঙে ফেলা যায় এবং তার সঙ্গে কয়েকটি নিউট্রন ও প্রচণ্ড শক্তি উৎপন্ন হয়। এই ধরনের নিউক্লিয় বিক্রিয়াকে বলা হয় নিউক্লিয় বিভাজন। আবার বলছি, যে নিউক্লিয় বিক্রিয়া কোনো ভারী নিউক্লিয়াসকে ধীর গতির নিউট্রন দ্বারা আঘাত করে প্রায় সমাবরের নিউক্লিয়াসে দুটি নিউক্লিয়াসে ভেঙে ফেলা যায়, তার সঙ্গে কয়েকটি নিউট্রন ও প্রচণ্ড শক্তি উৎপন্ন হয়, এই ধরনের নিউক্লিয় বিক্রিয়াকে বলা হয় নিউক্লিয় বিভাজন। এটা প্রথম ঘটিয়েছিলেন জার্মান বিজ্ঞানী অটো ভান ওস্ট্রাসম্যান। যে নিউক্লিয় বিক্রিয়ায় কোনো ভারী নিউক্লিয়াসকে ধীর গতির নিউট্রন দ্বারা আঘাত করে প্রায় সমভরের দুটি নিউক্লিয়াসে ভেঙে ফেলা যায়, তার সঙ্গে কয়েকটি নিউট্রন ও প্রচণ্ড শক্তি উৎপন্ন হয়, এই ধরনের নিউক্লিয় বিক্রিয়াকে বলা হয় নিউক্লিয় বিভাজন, নিউক্লিয়ার ফিশন। উদাহরণস্বরূপ প্রথমে যেটা ঘটিয়েছিলেন
যে ইউরেনিয়ামের সমস্থানিক ইউরেনিয়াম 235 92 কে নিউট্রন দ্বারা আঘাত করেছে। উৎপন্ন হয়েছিল বেরিয়াম 56 141, ভর সংখ্যা 141, পরমাণু ক্রমাঙ্ক 56 আর ক্রিপ্টন। এই ধরনের বিক্রিয়া নিউট্রন দ্বারা আঘাত করা হয়েছে। একটি নিউট্রন দ্বারা উৎপন্ন হলো 3টে নিউট্রন। নিউক্লিয় সমীকরণের শর্ত থেকে আমরা দেখতে পাই প্লাস হিসাব করলে প্রায় 200.6 মিলিয়ন ইলেকট্রন ভোল্ট। ইলেকট্রন ভোল্ট শক্তির একক। একটা ইলেকট্রন 1 ভোল্ট বিভব পার্থক্যে গতিশীল হলে যে পরিমাণ শক্তির অধিকারী হয় তাকে বলা হয় 1 ইলেকট্রন ভোল্ট। একটা ইলেকট্রন 1 ভোল্ট বিভব পার্থক্যে গতিশীল হলে যে পরিমাণ শক্তির অধিকারী 1 ইলেকট্রন ভোল্ট, 10⁶ ভোল্ট মিলিয়ন ইলেকট্রন ভোল্ট, 100.6 মিলিয়ন ইলেকট্রন ভোল্ট শক্তি, প্রচণ্ড শক্তির সৃষ্টি। নিউক্লিয় সমীকরণ ঠিক আছে। ভর সংখ্যা, পরমাণু ক্রমাঙ্ক, তাহলে কি হলো? ইউরেনিয়ামের সমস্থানিক যার ভর সংখ্যা 235, তাকে নিউট্রন দিয়ে আঘাত করলে বেরিয়াম, ক্রিপ্টন আর 3টে নিউট্রন উৎপন্ন হয় প্লাস তার সঙ্গে সঙ্গে এটাও মৌলের পরিবর্তন হচ্ছে, তবে এর আলাদা নাম নিউক্লিয় বিভাজন। এটাই আমরা যে অ্যাটম বোম বলি, পারমাণবিক বোম বলে, এখানে ইউরেনিয়ামকে জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়েছে। তবে শুধু যে এই বিক্রিয়াটাই নিউক্লিয় বিভাজনকে বোঝায় তা নয়, আরও এইরূপ ধরনের অনেক বিভাজন বিক্রিয়া আছে। হিরোশিমা নাগাসাকিতে, হিরোশিমাতে যেটা ব্যবহার করা হয়েছিল সেখানে জ্বালানি হিসাবে ব্যবহার করা হয়েছে ইউরেনিয়াম 235কে। নাগাসাকিতে ব্যবহার করা হয়েছিল প্লুটোনিয়াম। ইউরেনিয়ামোত্তর মৌল, ইউরেনিয়ামের পরে যে সকল মৌল অর্থাৎ ল্যাবরেটরিতে কৃত্রিমভাবে যে সকল মৌল তৈরি করা হয়েছে তার মধ্যে প্লুটোনিয়াম আছে। এই প্লুটোনিয়াম ব্যবহার করা হয়েছিল, যার ধ্বংস ক্ষমতা অর্থাৎ উৎপন্ন শক্তির পরিমাণ এর থেকে অনেক অনেক বেশি। তাহলে এই নিউক্লিয় বিভাজনের ফলে বিভাগ আরেকটি বৈশিষ্ট্য কি না, এই যে 3টে নিউট্রন উৎপন্ন হলো এরাও বিভাজনক্ষম, এরাও নতুন করে ইউরেনিয়ামের পরমাণুকে ভাঙতে পারে। ফলে একবার এই বিক্রিয়া শুরু হলে এই বিক্রিয়া চলতে থাকে। তাই এই ধরনের বিক্রিয়াকে বলা হয় শৃঙ্খল বিক্রিয়া। শৃঙ্খল বিক্রিয়া একটা ইউরেনিয়ামে নিউট্রন দিয়ে আঘাত করার ফলে, মনে করো আঘাত করার ফলে 3টে নিউট্রন উৎপন্ন হলো, একটা শোষিত হলো, ধরি একটা শোষিত হলো, তাহলে 2টো নিউট্রন আবার 2টো ইউরেনিয়ামকে আঘাত করবে, তার থেকে আবার 3টে করে
নিউট্রন উৎপন্ন হবে। তারা আবার নতুন করে ইউরেনিয়ামকে ভাঙবে। ফলে বুঝতেই পারছি এই বিক্রিয়া একবার শুরু হলে কেন প্রচণ্ড শক্তির সৃষ্টি হয়। এই ধরনের বিক্রিয়াকে তাই বলা হয় শৃঙ্খল বিক্রিয়া। তবে এক্ষেত্রে আরেকটি শর্ত হলো যে উপযুক্ত ভরের প্রান্তিক ভরের উপযুক্ত ভরের ইউরেনিয়াম খণ্ড নিতে হয়। কারণ এই উৎপন্ন নিউট্রনের গতিশক্তি বেশি থাকে, যাতে তাকে আত্মীকরণ করতে পারে, তাকে ধরে রাখতে পারে। তাই যে কোনো পরিমাণ ইউরেনিয়াম নিলে এই ধরনের বিক্রিয়া ঘটনা যায় না, একটা ন্যূনতম পরিমাণের ইউরেনিয়াম নিতে হয়। এটাকে কল্যাণমূলক কাজে লাগানো হয়েছে নিউক্লিয় চুল্লিতে। নিউক্লিয় চুল্লিতে যাকে বলা হয় নিউক্লিয় রিঅ্যাক্টর। নিউক্লিয় রিঅ্যাক্টরে নিউক্লিয় বিভাজন ঘটিয়ে এই নিউক্লিয় শক্তিকে কাজে লাগিয়ে বিদ্যুৎ উৎপন্ন করা হয়। অন্যান্য উন্নত দেশে এর ব্যাপক প্রচলন আছে। আমাদের ভারতবর্ষে তারাপুর ও কালপক্কমে দুটো নিউক্লিয় চুল্লি আছে। অন্য জায়গায় পশ্চিমবঙ্গেও স্থাপিত হওয়ার কথা চলছে, কিন্তু বিভিন্ন বাধার কারণে তা হচ্ছে না। বিদ্যুৎ ঘাটতির যুগে, বিদ্যুৎ সমস্যার যুগে এই নিউক্লিয় চুল্লি থেকে যে বিদ্যুৎ উৎপন্ন হয় তা একটা নতুন দিশা। সহজে প্রচুর পরিমাণ এই শক্তি থেকে আমরা বিদ্যুৎ পেতে পারি, কিন্তু এর কতগুলো খারাপ দিক আছে যেটা বিবেচনাযোগ্য। নিউক্লিয় রিঅ্যাক্টরে, নিউক্লিয় চুল্লিতে ইউরেনিয়ামকে জ্বালানি হিসাবে ব্যবহার করা হয়। উৎপন্ন ইলেকট্রনকে ধীর গতি করার জন্যে মডারেটর হিসাবে, মন্দীভূত করার জন্য ব্যবহার করা হয় গ্রাফাইট বা ভারী জল, D2O, ডয়টেরিয়াম অক্সাইড। ডয়টেরিয়াম অক্সাইড অত্যন্ত কার্যকরী পদার্থ নিউক্লিয় চুল্লিতে। তার কাজ মডারেটর হিসাবে কাজ করা। শক্তি উৎপন্ন হয় থেকে ইউরেনিয়াম থেকে, আর ডয়টেরিয়াম অক্সাইড মন্দীভূত করে। এছাড়া থাকে ক্যাডমিয়ামের দণ্ড, কতগুলো দণ্ড, ক্যাডমিয়ামের দণ্ড কতগুলো থাকে, যা এই দ্রুতগতি উৎপন্ন নিউট্রনগুলোকে, অতিরিক্ত নিউট্রনগুলিকে শোষণ করে। নিউক্লিয় শক্তি হিসাবে যে শক্তি উৎপন্ন হয় তা তাপ শক্তি। শীতল গ্যাস পাঠিয়ে এই গ্যাসকে উত্তপ্ত করা হয়, এবং এই উত্তপ্ত গ্যাস শীতল জলের মধ্য দিয়ে পাঠিয়ে জলকে বাষ্পীভূত করা হয়। এই জলীয় বাষ্পের সাহায্যে টারবাইনে ঘুরিয়ে বিদ্যুৎ উৎপন্ন করা হয়। এইভাবে নিউক্লিয় চুল্লির সাহায্যে, নিউক্লিয় রিঅ্যাক্টরের সাহায্যে আমরা নিউক্লিয় শক্তিকে কাজে লাগিয়ে, নিয়ন্ত্রিতভাবে নিউক্লিয় শক্তিকে কাজে লাগিয়ে বিদ্যুৎ উৎপন্ন করতে পারি।
প্রচণ্ড শক্তি নিয়ন্ত্রিতভাবে যদি আমরা উৎপন্ন না করি, এই রেডিও অ্যাক্টিভ তেজস্ক্রিয় রশ্মি কোনো রকম বাইরে ছড়িয়ে পড়লে তা আমাদের ব্যাপক ক্ষতি করবে। আবার নিউক্লিয় চুল্লি সম্বন্ধে বলি যে বিভাজন নিউক্লিয় চুল্লিতে বিভাজন প্রক্রিয়া, নিউক্লিয় বিভাজনের সাহায্যে নিউক্লিয় শক্তি থেকে বিদ্যুৎ শক্তি উৎপন্ন করা হয় নিয়ন্ত্রিতভাবে কাজে লাগিয়ে। সেখানে ইউরেনিয়ামকে জ্বালানি হিসাবে ব্যবহার করা হয় 235, যার ভর সংখ্যা, তাকে জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়। উৎপন্ন নিউট্রনকে গতিমন্দীভূত করার জন্যে মডারেটর হিসাবে ব্যবহার করা হয় গ্রাফাইট বা ডয়টোরিয়াম অক্সাইড, ভারী জল, D2O, ডয়টোরিয়াম অক্সাইড, ভারী জল D2O। নিউট্রন শোষক হিসাবে, অতিরিক্ত নিউট্রন শোষক হিসাবে ক্যাডমিয়াম দণ্ড ব্যবহার করা, আর শীতক হিসাবে ব্যবহার করা হয় জল। নিউক্লিয় চুল্লির ব্যাপক ব্যবহার আছে। আমরা জানি এর থেকে খুব সহজে প্রচুর পরিমাণ বিদ্যুৎ উৎপন্ন করা যায়। তাহলে এর থেকে যে বিভিন্ন আমরা দেখতে পাচ্ছি, এর থেকে কৃত্রিম তেজস্ক্রিয় সমস্থানিক পাওয়া যেতে পারে। কৃত্রিম তেজস্ক্রিয় সমস্থানিক এর থেকে পাওয়া যায়। বিজ্ঞানের বিভিন্ন ক্ষেত্রে এর ব্যাপক ব্যবহার আছে, কিন্তু ব্যাপক পরিমাণে এই শক্তি পাওয়া গেলেও আমাদের ভাবায় যে কোনো প্রকারে দুর্ঘটনা ঘটলে, কোনো প্রকারে এর থেকে তেজস্ক্রিয় রশ্মি বাইরে বেরিয়ে এলে জনজীবনের, পারিপার্শ্বিক পরিবেশের যে ব্যাপক ক্ষতি হয়, এ সম্বন্ধেও আমাদের জানা আছে। সেই 1986 সালে ইউক্রেনের চেরনোবিলের যে দুর্ঘটনা, নিউক্লিয় চুল্লির দুর্ঘটনা, তার চিহ্ন আশেপাশের লোকজন এখনো বয়ে চলেছে। এখনো ক্যান্সার আক্রান্ত লোকের সঙ্গে চিহ্ন পাওয়া যায়। 1886 সালের 26শে এপ্রিল চেরনোবিলে নিউক্লিয় চুল্লিতে দুর্ঘটনা ঘটেছিল, কিন্তু আজও সেই কত মানুষ বয়ে চলেছে। আর একবার সারা বিশ্ব আতঙ্কিত হয়ে পড়েছিল, যদিও সেই সমস্যার সমাধান অনেকটা হয়েছে সুনামির সময়, অর্থাৎ 2011 সালে 11ই মার্চ জাপানের ফুকুশিমাতে সামুদ্রিক জল নিউক্লিয় চুল্লিতে ঢুকে পড়েছিল। সেখানেও যে ব্যাপক ক্ষতি হয়েছে তা আমরা অনেকটা জানতে পেরেছি। এই নিউক্লিয় শক্তি উৎপন্ন করার আরেকটি পদ্ধতি আছে,
এবং আমরা নাম শুনেছি ওই বিধ্বংসী, ওই ধ্বংসের পথ দিয়ে যে অনেক ফার্স্ট কান্ট্রি, উন্নত দেশ হুমকি দেয়, তাদের আছে হাইড্রোজেন বোমা। অ্যাটম বোমা গেল, এখন হাইড্রোজেন বোমা। অনেকে বলে যে বোমা এই বিশ্বকে ধ্বংস করে দিতে পারে। সেটা আবার কি? এত শক্তি কোত্থেকে এলো? এত শক্তি সেটাও হতে পারে এই খুব সাধারণ পদার্থগুলি থেকে। আমরা জানি বন্ধন শক্তি কম, নিচের দিকে হালকা মৌলগুলির ঠিক যেরকম ভারী মৌলগুলির ক্ষেত্রে ছিল। তাহলে হালকা মৌলগুলিকে সংযুক্ত করে যদি অপেক্ষাকৃত ভারী মৌল গঠন করা যায়, সেক্ষেত্রেও দেখা যায় প্রচণ্ড শক্তির সৃষ্টি হয়। হালকা মৌলগুলিকে সংযুক্ত করে যদি ভারী মৌল গঠন করা যায়, সেক্ষেত্রেও দেখা যায় প্রচণ্ড শক্তির সৃষ্টি হয়। অপেক্ষাকৃত ভারী মৌলকে সংযুক্ত করে করা যায় না, কারণ তাদের নিউক্লিয়াসের ধনাত্মক আধান বেশি থাকে, যে বিকর্ষণ বল প্রয়োগ করে সেটা অতিক্রম করে করা যায় না। কিন্তু হাইড্রোজেন, হিলিয়াম এদের মতো হালকা নিউক্লিয়াস যুক্ত করে ভারী নিউক্লিয়াস গঠন করলে দেখা যায় প্রচণ্ড শক্তি সৃষ্টি হয়। এর কারণও সেই ভরের অধিক হ্রাস হয়, মৌলগুলি যুক্ত হয়ে ভরের অধিক হ্রাস হয়। এই ধরনের নিউক্লিয় বিক্রিয়াকে বলা হয় নিউক্লিয় সংযোজন বা নিউক্লিয়ার ফিউশন, নিউক্লিয়ার ফিউশন, নিউক্লিয় সংযোজন, নিউক্লিয়ার ফিউশন। তাহলে যে নিউক্লিয় বিক্রিয়ায় কয়েকটি হালকা পারমাণবিক নিউক্লিয়াস সংযোজিত হয়ে অপেক্ষাকৃত ভারী নিউক্লিয়াস গঠন করে, সেই সঙ্গে বিপুল পরিমাণ নিউক্লিয় শক্তির নির্গমন ঘটে, তাকে বলা হয় নিউক্লিয় সংযোজন। যে নিউক্লিয় বিক্রিয়ায় কয়েকটি হালকা নিউক্লিয়াস যুক্ত হয়ে ভারী নিউক্লিয়াস গঠন করে এবং তার সঙ্গে প্রচুর পরিমাণ শক্তি নির্গত হয়, সেই ধরনের বিক্রিয়াকে বলা হয় নিউক্লিয়ার সংযোজন বিক্রিয়া। যেমন হাইড্রোজেন, একটা হাইড্রোজেন যুক্ত হয়ে তৈরি করে হিলিয়াম নিউক্লিয়াস প্লাস দুটো পজিট্রন প্লাস শক্তি। হাইড্রোজেন যুক্ত হয়ে তৈরি করে অন্য বিক্রিয়া দুটো ডয়টার।
হাইড্রোজেন দুটো ডাইহাইড্রোজেন তৈরি করবে একটা মনে রাখলেই হবে, দুটো পজিটিভ এইভাবে দেখতে পাচ্ছি যে দুটো হালকা নিউক্লিয়াস যুক্ত হয়ে অপেক্ষাকৃত ভারী নিউক্লিয়াস গঠন করছে, ইয়া ডয়টেরিয়াম ইত্যাদি, প্লাস শক্তি উৎপন্ন হচ্ছে। এক্ষেত্রে অপেক্ষাকৃত ভারী মৌলগুলো ব্যবহার করা যাবে না। কেন না, এই প্রোটনের মধ্যে যে ধনাত্মক চার্জের মধ্যে নিউক্লিয়াসগুলির মধ্যে যে প্রচণ্ড বিকর্ষণ বল ক্রিয়া করে তাকে প্রতিহত করে সংযুক্ত হতে হবে। সেক্ষেত্রে সম্ভব হয় হালকা নিউক্লিয়াসের ক্ষেত্রে, কিন্তু এই সম্ভব করতে গেলে যেটা দরকার সেটা প্রচণ্ড শক্তি। প্রকৃতিতে এই শক্তি উৎপন্ন করা যায় না। তো স্বাভাবিকভাবে প্রচণ্ড শক্তি পাওয়া গেলেও এটা ঘটানোর জন্যে যেটা দরকার সেটা সহজে করা যায় না। এই শক্তি তো আমরা সাধারণত জানি তাপ শক্তি থেকে পাই। এর জন্য দরকার টেম্পারেচার, তাপ শক্তি 10⁻7 ডিগ্রি সেলসিয়াস থেকে 10⁸ ডিগ্রি সেলসিয়াস প্রচণ্ড তাপের দরকার। তাই নিউক্লিয় সংযোজনকে বলা হয় তাপজ নিউক্লিয় বিক্রিয়া। তাপজ নিউক্লিয় বিক্রিয়া। তাপজ নিউক্লিয় বিক্রিয়া। তাপজ নিউক্লিয় বিক্রিয়া। তাহলে নিউক্লিয় সংযোজন কাকে বলে আমরা জানলাম, তাপজ নিউক্লিয় বিক্রিয়া কাকে বলে তাও জানলাম। নিউক্লিয় সংযোজন ঘটাতে গেলে প্রচণ্ড শক্তির দরকার, তাপ শক্তির দরকার। এই শক্তি সহজে উৎপন্ন করা যায় না, যার মান 10⁻7 ডিগ্রি সেলসিয়াস থেকে 10⁸ ডিগ্রি সেলসিয়াস। তাহলে কি করে হয় না, এই তাপ শক্তি উৎপন্ন করার জন্য প্রথমে নিউক্লিয় বিভাজন ঘটানো হয়। তাই বলা হয় নিউক্লিয় সংযোজনের পূর্বে নিউক্লিয় বিভাজন। তার কারণ হচ্ছে কি, এই তাপজ নিউক্লিয় বিক্রিয়া ঘটানোর জন্যে নিউক্লিয় বিভাজন অবশ্যম্ভাবী, এই তাপমাত্রা উৎপন্ন করার জন্য। এর থেকে আমরা নিউক্লিয় বিভাজন অপেক্ষা অনেক বেশি শক্তি পাই। 1 গ্রাম একই ধরনের পদার্থ ইউরেনিয়াম থেকে যে শক্তি পাওয়া যায় 1 গ্রাম হাইড্রোজেন থেকে প্রায় 7.3 গুণ বেশি শক্তি পাওয়া যায়। কিন্তু তেমন কোনো প্রচলিত ব্যবস্থা এখনো গড়ে ওঠেনি এই পদ্ধতি অবলম্বন করে আমরা শক্তি পেতে পারি। গবেষণা চলছে, কিন্তু এই পদ্ধতির প্রয়োগ কোথায় না সূর্য অন্যান্য নক্ষত্রের ক্ষেত্রে। সূর্য থেকে যে বিপুল পরিমাণ শক্তি চারদিকে ছড়িয়ে পড়ছে, আমাদের পৃথিবীতে অনবরত ছড়িয়ে পড়ছে। এই শক্তির উৎস কি? পৃথিবীতে শক্তির উৎস সকল, প্রচলিত শক্তির উৎস সকল কমে যাচ্ছে বলে আমাদের চিন্তার শেষ নেই। আমরা
বিভিন্নভাবে চিন্তিত, কিন্তু সূর্য থেকে যে এই বিপুল শক্তি অনবরত আসছে, চারদিকে ছড়িয়ে পড়ছে, তাতে কমার কোনো লক্ষণ নেই, কমবে না। আর কারণ কি না, সূর্যের মধ্যেও চলছে অনবরত, বিজ্ঞানীরা গবেষণার দ্বারা গবেষণা করে প্রমাণ করেছেন সূর্যের মধ্যে চলছে, বিভিন্ন নক্ষত্রের ক্ষেত্রেও তাই চলছে এই সংযোজন বিক্রিয়া। সূর্যের ক্ষেত্রে এই হাইড্রোজেন, আরও বিভিন্ন প্রকার চক্র আছে, হাইড্রোজেন যুক্ত হয়ে ভারী মৌল গঠন করায় প্রচণ্ড শক্তি সৃষ্টি হচ্ছে, সেই শক্তি চারদিকে ছড়িয়ে পড়ছে। তাহলে আমরা এখানে পরমাণু নিউক্লিয়াস শেষ করলাম। তোমাদের প্রয়োজনে যেটুকু বলার তা সবই বলা হয়েছে। তোমাদের এর আগে টাইম পাস করার জন্যে 15 মার্কের একটা প্রশ্নমালা দিয়েছিলাম। প্লিজ টেস্ট ইউর সেলফ, নিজেকে এই বিষয়ে কতটা পারদর্শী করেছ তা জানার জন্য। তার উত্তরগুলো বলে দেওয়ার কথা ছিল, তার উত্তরগুলি বলছি, তোমরা উত্তরগুলো লেখা যাবে না, এর আগের দিনের প্রশ্নগুলোর উত্তর বলছি। আমার প্রিয় ছাত্রছাত্রীরা নিজেরা মিলিয়ে নেবে এবং নাম্বার দিয়ে প্রত্যেকটা প্রশ্নের মান 1 দিয়ে কত পেয়েছে নিজেরা যাচাই করবে, সুযোগ থাকলে আমাকে জানাবে। 1, তেজস্ক্রিয় রশ্মি পরমাণুর কোন অংশ থেকে নির্গত হয়? কেন্দ্রক বা নিউক্লিয়াস থেকে। বন্ধন শক্তি কি ঋণাত্মক হতে পারে? না। রেডিয়াম ও রেডিয়াম ক্লোরাইডের মধ্যে কোনটি তেজস্ক্রিয়? উভয়ই। 4, বন্ধন শক্তি বেশি হলে নিউক্লিয়াসের স্থায়িত্ব কমে, ভুল না ঠিক? ভুল। M ভর লুপ্ত হলে উৎপন্ন শক্তি হবে, শূন্যস্থান পূরণ করো। M ভর লুপ্ত হলে উৎপন্ন শক্তি হবে mc²। c শূন্য মাধ্যমে আলোকের গতিবেগ। সোনা তেজস্ক্রিয় নয়, কিন্তু রেডিয়াম তেজস্ক্রিয়, কারণ কি? সোনার নিউক্লিয়াসে নিউট্রন ও প্রোটন সংখ্যার অনুপাত 1.5-এর কম। রেডিয়ামের ক্ষেত্রে এই অনুপাত 1.5-এর বেশি। রেডিয়াম ও সোনার ভর সংখ্যা, পরমাণু ক্রমাঙ্ক মনে না থাকলে এই উত্তরটা দিলেই হবে, আর মনে থাকলে করে দেখাতে পারো। সোনার ক্ষেত্রে ভর সংখ্যা 197, পরমাণু ক্রমাঙ্ক 79। রেডিয়ামের ক্ষেত্রে 226, ভর সংখ্যা, পরমাণু ক্রমাঙ্ক 88। 7 নম্বর, ইউরেনিয়াম, রেডন, সীসা, পোলোনিয়াম এদের মধ্যে কোনটি তেজস্ক্রিয় নয়? উত্তর সীসা। একটি কৃত্রিম তেজস্ক্রিয় মৌলের নাম করো। নেপচুনিয়াম, প্লুটোনিয়াম, যে কোনো একটা দিলেই হবে। আমেরিসিয়াম। নেক্সট প্রশ্ন 9 দাগে, পর্যায় সারণীর প্রথম গ্রুপের একটি তেজস্ক্রিয় মৌলের নাম করো। পর্যায় সারণীর প্রথম গ্রুপের একটি তেজস্ক্রিয় মৌলের নাম করো। ফ্রান্সিয়াম। তেজস্ক্রিয় নিষ্ক্রিয় গ্যাস হল রেডন,
শূন্যস্থান পূরণ করতে বলেছে। রেডন এক্স এ ভর সংখ্যা জেড পরমাণু ক্রমাঙ্ক এর ভর ত্রুটি কত? এমপি প্রোটনের ভর, এমএন নিউট্রনের ভর, নিউট্রনের হবে ওটা, ক্যাপিটাল এম কেন্দ্রকের ভর, তার ভর ত্রুটি কত হবে? জেড এমপি, জেড এমপি, যে সংখ্যক এমপি প্রোটন আছে, ভর ত্রুটি ডেল এম সমান জেড ইন্টু এমপি, নিউট্রনের সংখ্যা এ মাইনাস জেড ইন্টু এমএন এম লিখে এন, এটাই মোট ভর হলো, মাইনাস নিউক্লিয়াসের ভর ক্যাপিটাল এম, ভর ত্রুটি। ভারত দাগে প্রশ্ন, তেজস্ক্রিয়তার আবিষ্কারক কে? ফরাসি বিজ্ঞানী হেনরি বেকারেল। 13 নম্বরে প্রশ্ন, তেজস্ক্রিয় হ্যালোজেনের নাম করো। অ্যাস্টাটিক, এটি অ্যাস্টাটিক। 14, 1 গ্রাম ভর লুপ্ত হলে কত জুল শক্তি উৎপন্ন হবে? 1 গ্রাম ভর লুপ্ত হলে কত জুল শক্তি উৎপন্ন হবে? 9 × 10⁻13 জুল, 9 × 10⁻13 জুল। ওয়াই এজেড, ওয়াই ভর সংখ্যা এ পরমাণু ক্রমাঙ্ক জেড, এর নিউক্লিয়ন প্রতি বন্ধন শক্তি ই হলে ভর বিচ্যুতি কত? এ ই বাই সি স্কোয়ার, এর উত্তর হবে মোট বন্ধন শক্তি বাই সি স্কোয়ার, এ ই বাই সি স্কোয়ার। তাহলে 15টি প্রশ্নের উত্তর বলা হয়েছে। এবার আজকের দিনের টাইম পাস ঠিক একইভাবে তোমাদের কাছে দিয়ে দেওয়া হবে, তবে আজকের দিনের টাইম পাস 20 মিনিটের জন্য, 20 মার্কের, 20 মিনিটের জন্য 20 মার্কের তোমাদের কাছে পাঠিয়ে দেওয়া হবে, তোমরা নিজেরা যাচাই করবে। পরের দিন এর উত্তর। আজকে সবাইকে ধন্যবাদ জানিয়ে, যারা আমার সহযোগী আছেন এবং আমার প্রিয় ছাত্রছাত্রীরা যারা আমার এই ক্লাস শুনবে, তাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে সবার উন্নতি কামনা করে আমি এইখানেই শেষ করছি। পরের দিন তোমাদের অনেকের সাজেশন অনুসারে বা আপত্তি অনুসারে আমি শুরু করব আলো চ্যাপ্টারটি। আলো বড় চ্যাপ্টার, অনেকে তাপের পরিবর্তে এই চ্যাপ্টারটি শুরু করতে বলছে। পরের দিন পড়ানো হবে আলো।
এইভাবে ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন এবং নিত্য নতুন ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করুন। ধন্যবাদ।